নেক্সট ক্লাস কোয়াজেন্ট ইফেক্টস। কোয়াজেন্ট ইফেক্টসের উদাহরণ ছিল সো দ্যাট, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, সো অ্যান্ড মেনি আদার্স। অর্থাৎ আরও অনেক কিছুই আছে। আমরা যদি একটু ক্লাসটা শুরু করি, সবাই মনোযোগী হও। সো দ্যাট কোথায় বসবে? কোয়াজেন্ট ইফেক্টসের উদাহরণ বা ধরনের মধ্যে সো দ্যাটের ব্যবহারটা ঠিক কোথায়? কোনো কিছু করার উদ্দেশ্য বা ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কিছু করার উদ্দেশ্য বা ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কিছু করছি এবং তার ফলাফল প্রকাশ পাচ্ছে এমন কোনো অর্থাৎ বাক্যে এই সো দ্যাট ব্যবহৃত হবে। যেমন হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান পাস। সে পড়াশোনা করে যাতে সে পাস করে। নেক্সটটা দেখো কনসিকুয়েন্টলি আগের ঘটনা সরাসরি ফলাফল বোঝায়। She didn't attend class. Consequently, she missed the exam. সে ক্লাসে যায়নি, ফলে পরীক্ষাও মিস করছে। আগের ঘটনা সরাসরি ফলাফল বোঝাচ্ছে। অর্থাৎ এখানে কোনো ভবিষ্যতের নির্দেশক বা কিছু বলেনি যে সরাসরি ফলাফল বুঝিয়ে দিচ্ছে বা পূর্বের কোনো কথাও বোঝায়নি। এটা যে ঘটে গেছে এমন একটি শব্দ এখানে প্রকাশ পাচ্ছে যে she didn't attend class, consequently she missed the exam. সে ক্লাসে যায়নি, ফলে পরীক্ষাও মিস করেছে। ওকে, therefore কোথায় বসবে? দেখো, খুব ফর্মাল ও স্ট্রং ফলাফল দেখাতে ব্যবহৃত হয়। খুব ফর্মাল বা স্ট্রং ফলাফল দেখাতে ব্যবহৃত হয়। ওকে, দেখো উদাহরণ কি হবে? দি রোডস were flooded, therefore the school was closed. রাস্তা প্লাবিত হয়েছিল, তাই স্কুল বন্ধ ছিল। এখানে স্ট্রং ফলাফল দেখাতে ব্যবহৃত হয়েছে। যেমন ফ্লাডেড হয়েছে রোড, তাই স্কুল বন্ধ ছিল। অবশ্যই তোমাদের এইগুলো খুঁজে খুঁজে বের করতে হবে বাক্যের মধ্যে, এবং এগুলো যদি তোমরা অন্তত প্রত্যেকটা জিনিস যদি 5-6 করে একটু ট্রাই করো, তোমরা যদি একটু প্রত্যেকটা জিনিস 5-6 করে একটু পড়ো, তাহলেও তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে, আমার বিশ্বাস আছে। সো দেখো, ফলাফল বোঝাতেই ব্যবহৃত হয়। হি ওয়াজ টায়ার্ড সো হি টুক রেস্ট। সে ক্লান্ত ছিল, তাই বিশ্রাম নিয়েছে। দেখো, অ্যাজ, বিকজ এর মতোই কিন্তু বাক্য শুরুতে ব্যবহৃত বেশি হয়। অ্যাজ কোথায় ব্যবহৃত হয়? বিকজের মতোই ব্যবহৃত হয়, কিন্তু বাক্যের শুরুতে ব্যবহার বেশি হয়। যেমন অ্যাজ শি ওয়াজ ইল শি ডিডেন্ট গো টু স্কুল। তোমরা যদি দেখো কোনো ক্ষেত্রে যে বিকজের মতোই শব্দ ব্যবহার করা লাগতেছে, তাহলে কিন্তু সেই বাক্যটার মধ্যে কোনো ড্যাশ চিহ্ন নাই, শুরুতে আছে, তাহলে তোমরা সেখানে নির্দ্বিধায় অ্যাজ বসিয়ে দিতে পারছো। ওকে, দেখো, অ্যাজ শি ওয়াজ ইল শি ডিডেন্ট গো টু স্কুল। এখানে অ্যাজ শুরুতে বসিয়ে দিয়েছে, যেহেতু সে অসুস্থ ছিল, সে স্কুলে যায়নি। এখানে কারণ এবং ফলাফল একসাথে প্রকাশ পাচ্ছে বিকজের মতোই, কিন্তু শুরুতে যেহেতু ড্যাশ আছে, তাই শুরুতে অ্যাজ বসছে। সিন্স কোথায় বসবে? দেখো, কারণ বোঝালে ও এটি একটু সফট ও ফর্মাল হয়, সিন্স সেখানে বসে। যেমন ইট ওয়াজ রেইনিং উই স্টেইড হোম। এটা কি ছিল? এটা একটু সফট ছিল, বৃষ্টি হচ্ছিল বলে আমরা বাসায় থাকলাম। ওকে, এটা একটু সফট কারণ বোঝাচ্ছে যে বৃষ্টি হচ্ছিল বলে আমরা বাসায় থাকলাম। সিন্স ইট ওয়াজ রেইনিং, সিন্স ইট ওয়াজ রেইনিং। ওকে, বিকজ সরাসরি কারণ বোঝাতে ব্যবহৃত হয়। হি ফেইলড বিকজ হি ডিডেন্ট স্টাডি। সে ফেল করেছে কারণ সে পড়াশোনা করেনি। হি ফেইলড, কেন ফেল করেছে? হি ডিডেন্ট স্টাডি, কারণ সে পড়াশোনা করেনি। ওকে, এবার দেখো 3 নম্বর। এখানে আমি 4 নম্বরে লিখেছি টাইম কানেক্টরসের যে উদাহরণগুলো আছে সেগুলো। টাইম কন্ট্রাস্ট কি ছিল? যখন ঘটনার সময় বা ঘটনার ক্রম বোঝানো হয়, তখন টাইমের কানেক্টরসগুলো ব্যবহৃত হয়।
যখন ঘটনার সময় বা ঘটনার ক্রম বোঝানো হয় তখন এগুলো ব্যবহৃত হয়। when একটি সময় অন্যটি ঘটে বা ঘটছিল তখন বোঝাতে। I was watching TV when she called আমি টিভি দেখছিলাম ঠিক তখনই সে কল করেছে। একটি সময় অন্যটি ঘটে বা ঘটছিল, যেমন আমি টিভি দেখছিলাম তখনই কিন্তু সে ফোন করেছে, ঠিক তখনই। একটি ঘটনা ঘটাচ্ছি তার মধ্যে আরেকটি ঘটনা ঘটে গিয়েছে, এরকম বোঝাতে when বসাতে হবে। while একসাথে দুটি কাজ চলছিল বোঝাতে। একসাথে দুটি কাজ চলছিল, এখানে অন্যটি ঘটছে এমন আরেকটি ঘটেছে, একটির কাজের সাথে অন্যটি ঘটছে এরকম বোঝাচ্ছে না, এখানে দুইটি কাজ একসাথে চলছে এমন যদি বোঝাই তাহলে বসবে while। দেখো, while I was reading he was asleep আমি পড়ছি আর সে ঘুমাচ্ছে। আমি পড়ছিলাম তখন সে ঘুমাচ্ছিল, তাহলে প্রথমে আমরা কি বসিয়েছি? ড্যাশ চিহ্নে while। দেখো, বিফোর কোনো কিছু ঘটনার আগেই আরেকটি ঘটে, কোনো কিছু ঘটনার আগেই আরেকটি ঘটে, যেমন হি লেফট বিফোর আই অ্যারাইভড আমি আসার আগেই সে চলে গিয়েছে, আমি এসে পারিনি, এটি ঘটনার আগেই সে চলে গিয়েছে, এই জন্য সেখানে বিফোর বসেছে। কোনো কিছু ঘটানোর আগেই আরেকটি ঘটে, তাহলে বসবে বিফোর। এভাবে একটু তোমরা মনে রেখো, আই উইশ তোমরা পারবে। আফটার কোনো কিছু ঘটানোর পরে আরেকটি ঘটে, কোনো কিছু ঘটনার পরে আরেকটি ঘটে, যেমন উই ওয়েন্ট হোম আফটার দি ক্লাসের পর আমরা বাসায় গেলাম। ক্লাস শেষ হলো, এটা ঘটনা ঘটে গিয়েছে, তারপর আমরা বাসায় গেলাম, তাই আমরা মাঝে আফটার বসিয়েছি। আমি আশা করি এত সহজ করে যেহেতু আমি তোমাদের লিখে এবং মুখে বলে বোঝাচ্ছি, আই উইশ তোমরা বুঝবে। ক্লাসটা দয়া করে ভালোভাবে তোমরা একটু দেখো। আনটিল এবং টিল কোথায় বসবে? কোনো কিছু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে বোঝাতে। কোনো কিছু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে বোঝাতে টিল এবং আনটিল বোঝানো হয়, যেমন ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক আমি ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে কোনো কাজ এবং তার ফলাফল সেখানে আনটিল বোঝাচ্ছে, সে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলছে। দেখো, as soon as একটি কাজ শেষ হতেই আরেকটি কাজ শুরু হয়, একটি কাজ শেষ হতেই আরেকটি কাজ শুরু হয়। কল মি as soon as you reach তুমি পৌঁছা মাত্র আমাকে ফোন করো। ওকে, as soon as you reach মানে তুমি পৌঁছা মাত্রই। আচ্ছা, পৌঁছানোর মাত্রই হচ্ছে as soon as আমাকে ফোন করো। কল মি একটি কাজ শেষ হতেই আরেকটি কাজ শুরু হয়, এমন কোনো কথা যদি নির্দেশক লাগে সেটাকে as soon as দিয়ে ব্যবহৃত হবে, যেমন পৌঁছা মাত্রই as soon as। এবার দেখো 5 নম্বর কানেক্টরস, পারপোজ কানেক্টরস। যখন বোঝাতে চাই কেন কিছু করা হচ্ছে তখন এসব ব্যবহার করি, তাই না? পারপোজ মানে যখন আমরা কোনো কিছু বোঝাতে চাই যে কেন এসব করছি, কোন উদ্দেশ্য করছি, তাই না? সো দ্যাট এর নির্দেশক হচ্ছে সো দ্যাট কোনো কাজ করার উদ্দেশ্য বোঝাতে, কোনো কাজ করার উদ্দেশ্য বোঝাতে সো দ্যাট ব্যবহৃত হয়। যেমন হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান পাস সে কঠোর পড়াশোনা করে যাতে সে পাস করতে পারে। এখানে একটি উদ্দেশ্য বোঝাচ্ছে যে পাস করা একটি উদ্দেশ্য, তাই সে কাজ করছে, কঠোর পরিশ্রম করছে বা কঠোর পড়াশোনা করছে, তাই তো? তাহলে এখানে উদ্দেশ্য নির্দেশক হবে সো দ্যাট। এবার দেখো নেক্সট আমরা দেখি ইন অর্ডার টু কোথায় বসবে? ফর্মাল ভাবে উদ্দেশ্য বোঝাতে, যেমন she works in order to support her family এটা একটা ফর্মাল নিয়ম, সে কাজ করে যাতে পরিবারকে সহায়তা করতে পারে, এটা একটা ফর্মাল মানে কি? ফর্মাল মানে যেটা পালন করা উচিত এমন কাজ,
সেটাই সে করছে, তাই ইন অর্ডার টু বসতে হবে। অবশ্যই তোমরা একটু মনোযোগ দিও। টু টু ছোট্ট করে উদ্দেশ্য বোঝাতে, যেমন আই রান টু স্টে ফিট, আমি সুস্থ থাকতে দৌড়াই। টু কোথায় ব্যবহৃত হয়? ছোট করে উদ্দেশ্য বোঝাতে, যে আই রান টু স্টে ফিট, আমি সুস্থ থাকতে দৌড়াই। ওকে। কন্ডিশন কানেক্টরস। কন্ডিশন কানেক্টরস কোনো কাজ শর্ত সাপেক্ষে ঘটবে এটা বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কাজ শর্ত সাপেক্ষে ঘটবে এটা বোঝাতে ব্যবহৃত হয় কন্ডিশন কানেক্টরস। ইফ, যদি কোনো কিছু হয় তবে অন্য কিছু ঘটবে, এমন কিছু বোঝাতে ইফ ব্যবহৃত হয়। দেখো, ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, তুমি যদি পড়ো তবে পাস করবে। কোনো কিছু ঘটবে বোঝাতে, এরকম শর্ত বোঝাতে ইফ ব্যবহৃত হয়। ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো তুমি পাস করবে, এটাই শর্ত। ওকে, তাহলে ইফ ব্যবহৃত হচ্ছে। আনলেস কোথায় ব্যবহৃত হচ্ছে? যদি না নেগেটিভ শর্ত বোঝায়। আনলেস মানে যদি না, যেটি নেগেটিভ শর্ত বোঝাচ্ছে। আনলেস ইউ ট্রাই ইউ ওয়ন্ট সাকসিড, তুমি চেষ্টা না করলে সফল হবে না, তুমি চেষ্টা না করলে সফল হবে না। এখানে আনলেস নেগেটিভ শর্ত বোঝায়, চেষ্টা না করলে সফল হওয়া যাবে না। ওকে, আমি শোনো লিখে দেখাচ্ছি, এটাই কিন্তু বিস্তারিত আলোচনা। লিখে দেখানোর মধ্যেই বিস্তারিত আলোচনা উপস্থিত আছে। তোমরা একটু যদি এই কথাগুলো, আমার মুখ দিয়ে বলা যে কথাগুলো, এগুলোই যদি একটু খেয়াল করে শোনো এবং সাথে আমার খাতার দিকে একটু ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমরা এই সব থেকে, অর্থাৎ কানেক্টরস থেকে ভবিষ্যতেও তোমাদের আর কোনো ক্লাস করারও প্রয়োজন পড়বে না। দেখো, প্রোভাইডেড দ্যাট, কোনো কিছু শর্ত পূরণ হলেই হবে, কোনো কিছু শর্ত পূরণ হলেই হবে। যেমন ইউ ক্যান গো আউট প্রোভাইড দ্যাট ইউ ফিনিশ হোমওয়ার্ক, তুমি হোমওয়ার্ক শেষ করলে তবেই বাইরে যেতে পারো। তাহলে কি হবে? বুঝতে পারলে কথাটা? কোনো কিছু শর্ত পূরণ হলেই হবে প্রোভাইড দ্যাট। যেমন কোনো কিছু শর্ত এখানে কি বোঝাচ্ছে? ইউ ক্যান গো আউট, তুমি যেতে পারো। এই যে ইউ ফিনিশ হোমওয়ার্ক, এই শর্তটা পূরণ হলেই প্রোভাইড দ্যাট মাঝখানে বসছে শর্ত সাপেক্ষে বোঝাতে, যে ইউ ফিনিশ হোমওয়ার্ক প্রোভাইড দ্যাট ইউ ক্যান গো আউট, তুমি হোমওয়ার্ক শেষ করলে তবেই বাইরে যেতে পারবে। এখানে তবেই কথাটি প্রোভাইড দ্যাট হিসেবে ব্যবহৃত হয়েছে। হোমওয়ার্ক ফিনিশ করলেই তবেই বাইরে যেতে পারবে, এটা শর্ত সাপেক্ষে বোঝানো হচ্ছে। বুঝতে পারলে? ইন কেস, ইন কেস ব্যবহৃত হচ্ছে হয়তো এমন কিছু ঘটতে পারে তাই আগে থেকেই কিছু করা, এমন কিছু ঘটতে পারে তাই আগে থেকে কিছু করা। যেমন টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, বৃষ্টি হলে যাতে ভিজতে না হয় তাই ছাতা নিয়ে নাও। ওকে, ইন কেস বসবে তাই বোঝাতে। এক্সাম্পল কানেক্টরস দেখো, এক্সাম্পল কানেক্টরস, যখন কোনো বিষয় স্পষ্ট করতে উদাহরণ দিই তখন এই শব্দগুলো ব্যবহার করি। যখন কোনো বিষয় স্পষ্ট করতে উদাহরণ দিই তখন এই শব্দগুলো ব্যবহার করি। এক্সাম্পল কানেক্টরস, আমরা বিষয় স্পষ্ট করার জন্য উদাহরণ দিই, তখন এই এক্সাম্পলের কানেক্টরসগুলো আমরা ব্যবহার করি। যেমন ফর এক্সাম্পল, মূল বক্তব্যের পরে একটি বা একাধিক উদাহরণ দিতে। যেমন আই লাইক স্পোর্টস, ফর এক্সাম্পল আই প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট, আমি খেলাধুলা পছন্দ করি, যেমন ফুটবল এবং ক্রিকেট, ফর এক্সাম্পল বোঝাতে। সাচ অ্যাজ, এখানে সাচ আছে দেখো, সাচ অ্যাজ, এটা যদি উদাহরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় বিষয়ের ভিতরে কিছু নাম দেওয়ার সময়। বিষয়ের ভিতরে কিছু নাম দেওয়ার সময়, যেমন হি লাভস ফ্রুটস সাচ অ্যাজ ম্যাঙ্গোস অ্যান্ড ব্যানানা, সে ফ্রুটস পছন্দ করে, এটা বিষয়, সাচ অ্যাজ ম্যাঙ্গোস অ্যান্ড ব্যানানাস, যেমন আম ও কলা। দেখো, লাইক নমুনা ধরনের কিছু বোঝাতে ব্যবহৃত হয়, নমুনা ধরনের কিছু বোঝাতে ব্যবহৃত হয়, যেমন এনিম্যাল লাইক লায়ন্স আর ডেঞ্জারাস, সিংহের মতো জন্তু ভয়ানক, এটা
নমুনা বা ধরন বোঝাচ্ছে। এটা অ্যানিম্যালের যে ধরন, নমুনা বোঝাচ্ছে যে লায়নের মতো জন্তু ভয়ানক। সিংহের মতো যত জন্তু আছে সবই ভয়ানক, এটা সিংহকে এখানে নমুনা বোঝাচ্ছে, এজন্য এখানে লাইক ব্যবহার করতে হচ্ছে। জাস্ট এটাই। দেখো এখানে আরো আছে ফর ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স কোথায় বসবে? ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পলের মতোই, তবে আরো একটু ফর্মাল। এটা আর একটু ফর্মাল হবে। যেমন মেনি কান্ট্রিজ, ফর ইনস্ট্যান্স বাংলাদেশ ফেস ফ্লাডস। ফর্মাল মানে যেটা সত্যি কথা, মানে বাস্তবমুখী বা হতে পারে, এরকমই হয়ে থাকে। অনেক দেশ যেমন বাংলাদেশ বন্যার মুখোমুখি হয়। এখানে বোঝাচ্ছে মেনি কান্ট্রিজ ফর ইনস্ট্যান্স, যেমন বোঝাতে। ওকে, দেখো এছাড়াও যে সমস্ত কানেক্টরস আমাদের প্রয়োজন হয়, এগুলো ছাড়াও এই যে যত আমি তোমাদের 7টি করিয়েছি, এছাড়াও তোমাদেরকে অনেক সময় পরীক্ষার যেসব কানেক্টরস তোমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে তাদের মধ্যে আছে ফার্স্টলি, মানে প্রথমত। ফার্স্টলি এটি তালিকা ভিত্তিক বা ধাপে ধাপে যুক্তি বা তথ্য উপস্থাপন করার সময় ব্যবহৃত হয়। এরপর সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি ইত্যাদি ব্যবহার করা থাকে ধারাবাহিকভাবে। কজ, পয়েন্ট বা বেনিফিট গুলো বলা যায়। কজ, পয়েন্ট বা বেনিফিট গুলো বলা যায়, অর্থাৎ তোমাদের বাক্যগুলো বুঝে নিতে হবে যে এখানে কোনটি ব্যবহার করলে বেশি ভালো হয়। ওকে, যদি তোমাদের কোনো বাক্যটা তোমরা দেখো যে তালিকা ভিত্তিক বা এরকম তালিকা ভিত্তিক যদি তোমাদের প্রথমত বোঝাচ্ছে, তাহলে তোমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি বোঝাবা। যদি ধাপে ধাপে কোনো যুক্তি বা তথ্য উপস্থাপন করে, তাহলে তোমরা প্রথমে দিতে পারবা কজ, পয়েন্ট বা বেনিফিট, এগুলো দিতে পারবা। ওকে, এবার দেখো আরো কিছু তোমাদেরকে ব্যবহার করার প্রয়োজন পড়ে, যেমন ফর তোমাদেরকে রেগুলারই ব্যবহার করতে হয়। ওগুলো ছাড়াও এ ফরটা কোথায় বসবে? যদি কোনো উদ্দেশ্য বা সুবিধার জন্য ব্যবহার হয়, এটি নাউন বা প্রোনাউনের আগে বসবে। এটা খেয়াল রাখবে যে ফর কোথায় বসবে, নাউন বা প্রোনাউনের আগে বসাতে হবে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে যদি কোনো শূন্যস্থান থাকে, তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে ফর বসবে, যে কোনো উদ্দেশ্য বা সুবিধার জন্য। যেমন দিস গিফট ইজ ফর ইউ, এটা তোমার জন্য উপহার। এটা কি উদ্দেশ্য বোঝাচ্ছে যে তোমার জন্য উপহার। আরো আছে দেখো, হি ওয়েন্ট টু দ্য মার্কেট ফর সাম ভেজিটেবলস, কয়েকটি সবজির জন্য সে বাজারে গেল। এটা উদ্দেশ্য, যে কয়েকটি সবজির জন্য সে বাজারে গেল। দেখো ফর কোথায় বসছে? ফর সাম ভেজিটেবলস, এই যে সাম ভেজিটেবলস এর আগে বসছে। এটা কি? সাম ভেজিটেবলস বা সাম ভেজিটেবলস মানে কিছু সবজি, এটা নাউন। ওকে, এর আগে বসছে ফর। ওকে, মনে রাখো ফর প্লাস প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। তোমরা ফরকে প্রশ্ন করবে কেন বা কার জন্য কিছু করা হলো, কেন বা কার জন্য কিছু করা হলো, এই কথাটি দ্বারা প্রশ্ন করবে। যদি উত্তর পাও তাহলে ফর বসাবে। উইথ এ ভিউ টু কখন বসাবে? কোনো কাজ করার উদ্দেশ্য বোঝায় উইথ এ ভিউ টু, কোনো কাজ করার উদ্দেশ্য বোঝায়। দেখো এটি একটি ফ্রেজ যার পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। এটি একটি ফ্রেজ, উইথ এ ভিউ টু একটি ফ্রেজ যার পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। যেমন হি স্টাডিজ হার্ড উইথ এ ভিউ টু পাসিং দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে সে কঠোর পরিশ্রম করে। উইথ এ ভিউ টু ইমপ্রুভিং ইংলিশ শি জয়েন্ট এ কোর্স, ইংরেজি ভালো করার উদ্দেশ্যে সে একটি কোর্সে ভর্তি হয়েছে। উইথ এ ভিউ টু ইমপ্রুভিং ইংলিশ শি জয়েন্ট এ কোর্স, ইংরেজি ভালো করার উদ্দেশ্যে সে একটি কোর্সে ভর্তি হয়েছে। এখানে কি বোঝাচ্ছে? কোনো কাজ করার উদ্দেশ্যকে বোঝাচ্ছে, কোনো কাজ করার উদ্দেশ্যকে বোঝাচ্ছে কিন্তু। ওকে, যে এই ইংরেজি ভালো করার উদ্দেশ্যে কিন্তু সে ভর্তি হয়েছে বা পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে সে কঠোর পরিশ্রম করে। ওকে, তাহলে বসবে উইথ এ ভিউ টু। ক্লিয়ার?
এটা তোমরা যদি একটু নোট লিখে রাখো যে উইথ দ্য ভিউ টু কোথায় বসবে। উইথ দ্য ভিউ টু বসবে ভার্বের আগে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। প্রশ্ন করবা কি করার উদ্দেশ্যে। ওকে, বাই কোথায় বসবে দেখো, বোঝায় কোনো উপায় বা মাধ্যম কিছু হলে, কোনো উপায় বা মাধ্যম কিছু হলে। এটি অ্যাকশন বা মেথড বোঝাতে ব্যবহৃত হয়। এটি আসলে বাই অ্যাকশন বা মেথড অর্থাৎ মাধ্যম বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দেখো, হি কেম বাই কার, সে গাড়ি করে এলো। কি করে এলো অর্থাৎ কোন মাধ্যমে এলো, গাড়ি করে এলো। সে আর্ন মানে বাই টিচিং, সে টিউশনি করে টাকা আয় করছে। এটা মনে রাখবা, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি কিভাবে কাজটা হলো বোঝাতে প্রশ্ন করবা। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। কানেক্টরস নিয়ে কোনো প্রশ্ন থাকলে বিস্তারিতভাবে তোমরা আমাকে জানাবে এবং এই আলোচনার মাধ্যমে তোমাদের কানেক্টরসগুলোর যাবতীয় সব প্রবলেম সলভ করে নেবা। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক বাটনে ক্লিক করবা। বেল বাটনে ক্লিক করে রাখবা সাবস্ক্রাইব করার পরে, যাতে আমার নিয়মিত আপডেট তোমরা পেতে পারো। এবং তোমাদের যেসব দুর্বল পয়েন্টসগুলো আছে সেগুলো অবশ্যই যদি আমাকে জানাও যে এই গ্রামাটিক্যালে আমাদের বেশি সমস্যা, সবথেকে বেশি সমস্যা যেটা হবে সেটা আমি আগে বোঝাবো। নেক্সট ক্লাস আমি প্রোনাউন অথবা মডিফাই নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টসে যে তোমাদের কি নিয়ে আলোচনা করলে সব থেকে আগে বেশি ভালো হয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান।